আজকে আমরা পড়ব জারণ এবং বিজারণ। জারণ এবং বিজারণ। জারণ বিজারণ বিষয়টা কি? এটা একেবারে রাসায়নিক বিক্রিয়ার সাথে সংযুক্ত একটা প্রক্রিয়া। জারণ কাকে বলা হবে? যে বিক্রিয়াটাতে, যে রাসায়নিক বিক্রিয়াটাতে কোনো মৌলের সাথে বা যৌগের সাথে অক্সিজেন অক্সিজেন যদি যুক্ত হয় তাকে আমরা জারণ বলে থাকি। এটা একদম যে ক্লাসিক্যাল থিওরি বা ক্লাসিক্যাল যে ডেফিনেশন বলা যেতে পারে সেই অনুযায়ী বলা হয়, যেখানে অক্সিজেন যুক্ত হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। অক্সিজেন যুক্ত, খুব সাধারণভাবে আমরা বলতে পারি অক্সিজেন যুক্ত হচ্ছে। কিন্তু আধুনিক যে সংজ্ঞা, সেখানে বলা হয় তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয়। তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয়। আমরা এক্সাম্পল দিয়ে দেখব এরপরে বিষয়টা কিরকম। তাকে বলা হচ্ছে জারণ। আরেকটা বিষয় বলা হয়, আরেকটা দিক থেকে বলা হয় যে যে ক্ষেত্রে হাইড্রোজেন মুক্ত হয় বা হাইড্রোজেনটা বেরিয়ে যায় সেখান থেকে, অথবা ধনাত্মক মৌলটা বেরিয়ে যায়, সেই প্রক্রিয়াটাকে, সেই বিক্রিয়াটাকে আমরা বলছি জারণ। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি, কখন আমরা জারণ বলবো, সেই বিক্রিয়াটাকে, বিক্রিয়ার নামটা আমরা কখন জারণ দেব, কখন দেব? যখন আমরা দেখতে পাবো যে অক্সিজেন যুক্ত হচ্ছে অথবা হাইড্রোজেন মুক্ত হচ্ছে। মুক্ত হচ্ছে আমরা ভালো ভাষাতে বলছি, বা বেরিয়ে যাচ্ছে আমরা বলতে পারি। হাইড্রোজেন মুক্ত হচ্ছে, অথবা যেটা আধুনিক যেটা সংজ্ঞাতে বলা হয় তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হচ্ছে। ঋণাত্মক মৌল যুক্ত হচ্ছে, অথবা তড়িৎ ধনাত্মক মৌল মুক্ত হচ্ছে। এটা আমরা বলছি, তখন আমরা এটাকে বলছি জারণ। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সোডিয়াম। এখানে আধুনিক যে ধারণা, সেখানে বলা হচ্ছে কি, যে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, আয়ন বা অণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করছে তাকে বলা হচ্ছে জারণ বিক্রিয়া। এখানে বিষয়টা কি হচ্ছে আসছি আমি, এটা এই বিষয়টাতেও আসবো, আরো ডিটেলসে আসবো, আরো পরিষ্কার করে বোঝা যাবে। সোডিয়াম, এটা ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। কি করে পরিণত হচ্ছে? এটা ইলেকট্রনটা বর্জন করছে। ইলেকট্রন যখন বর্জন করছে আমরা সেটাকে বলবো জারণ। ইলেকট্রন বর্জন করলে কি হবে? কোনো একটা পরমাণু সে যদি ইলেকট্রন বর্জন করে, কারণ আমরা জানি পরমাণুতে যে সংখ্যক ইলেকট্রন থাকে সাধারণত সেই সংখ্যকই প্রোটন থাকে। তার ফলে কি হয়? পজিটিভ নেগেটিভে
সেটা নিস্তড়িত অবস্থায় অবস্থান করে। এবার যখন সে পরমাণুটা ইলেকট্রনটা ছেড়ে দিল, তার মানে পজিটিভ আয়নের সংখ্যা বেড়ে গেল, অর্থাৎ সেটা কিন্তু ধনাত্মক আয়নযুক্ত হয়ে যাচ্ছে। তো এই ঘটনাটা, অর্থাৎ যখনই ইলেকট্রন বর্জন করছে কোনো পরমাণু, আয়ন বা অণু, এক বা একাধিক ইলেকট্রন যদি বর্জন করে দেয়, তাকে বলা হবে জারণ। এটা একটা ডেফিনেশন আমরা একটা দিক থেকে বলতে পারি। আর আরেকটা ক্ষেত্রে বলতে পারি যে অক্সিজেন যুক্ত হচ্ছে, যেটা খুব সাধারণ বিক্রিয়া দিয়ে আমরা বলতে পারি। এখানে অক্সিজেন যোগ হয়ে তৈরি হচ্ছে অক্সিজেন যোগ হচ্ছে এখানে 2MgO, ম্যাগনেসিয়াম মনোক্সাইড এখানে তৈরি হচ্ছে। 2Mg প্লাস O2 অক্সিজেন যুক্ত হচ্ছে। তো এটা সাধারণভাবে আমরা বলছি যে কোনো বিক্রিয়াতে অক্সিজেন যখন যুক্ত হচ্ছে, আমরা সাধারণভাবে সেটাকে বলে থাকি যে এটা জারণ বিক্রিয়া। অথবা সেখানে হাইড্রোজেন মুক্ত হতে পারে, বা কোনো ঋণাত্মক মৌল যুক্ত হচ্ছে, অথবা ধনাত্মক মৌল সেখান থেকে বেরিয়ে যাচ্ছে বা মুক্ত হচ্ছে। তো এটা, অথবা আমরা আরেক দিক থেকে বলতে পারি যে ইলেকট্রন যখন বর্জিত হচ্ছে, তখন আমরা তাকে বলবো জারণ। তো বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে আমরা এটাকে বলতে পারি। এবার বিজারণটা ঠিক এর বিপরীত। কি হচ্ছে এখানে? এখানেও আমরা একই জিনিস একইভাবে, শুধু ঘটনাটা পাল্টে যাবে। কি হচ্ছে? যেখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন যুক্ত হচ্ছে, অক্সিজেন মুক্ত হচ্ছে, অথবা তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হচ্ছে, অথবা তড়িৎ ঋণাত্মক মৌল মুক্ত হচ্ছে। পুরো উল্টো ঘটনাটা ঘটছে, তখন আমরা সেটাকে বলবো বিজারণ। হাইড্রোজেন যুক্ত হচ্ছে, আমরা এর একটা বিক্রিয়া দিয়ে বলতে পারি, উদাহরণ বলতে পারি H2 প্লাস Cl2, এটা 2HCl। তো এখানে কি হচ্ছে? এর সাথে যুক্ত হচ্ছে হাইড্রোজেন, ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তো এর আমরা বিজারণ বলতে পারি, ক্লোরিন এটা বিজারণ বলতে পারি, যেহেতু এটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। অথবা অক্সিজেনটা মুক্ত হয়ে যায়, অক্সিজেন বেরিয়ে গেলে সেটা আমরা বলতে পারি। আবার ঠিক বিপরীতভাবে, ঠিক যেমন এখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছিল, ইলেকট্রন মুক্ত হয়ে যাচ্ছিল, এখানে ইলেকট্রন গৃহীত হচ্ছে, গৃহীত হলে তাকে আমরা বলবো বিজারণ। এক বা একাধিক, এখানে 2E, যেহেতু এখানে ইলেকট্রন আসছে, ইলেকট্রনের আধিক্য হয়ে যাওয়ার ফলে এটা নেগেটিভ তড়িৎযুক্ত হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে, যেহেতু ইলেকট্রন আসছে। তো এই ঘটনাটা
আমরা বলবো বিজারণ। জারণ এবং বিজারণ এই দুটো ভাবে আমরা দুদিক থেকে বলতে পারি জারণ বিজারণ হচ্ছে। এবার এখান থেকে যে বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ, যে পয়েন্টগুলো আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটা কি? এক নম্বর হচ্ছে জারক পদার্থ বা জারক দ্রব্য এবং বিজারক পদার্থ বা বিজারক দ্রব্য। জারক পদার্থ কাকে বলা হবে? জারণ বিজারণের ক্ষেত্রে যে ইলেকট্রন বর্জন করে নিজে বিজারিত হচ্ছে এবং অন্যকে জারিত করছে, অন্যকে জারিত করে দিচ্ছে, নিজে বিজারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ নিজে ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে, অন্য পদার্থ থেকে ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে। অন্য পদার্থ থেকে ইলেকট্রন নিলে কি হবে? সেই দ্রব্যটা জারণ হবে, কারণ আমরা জানলাম কি ইলেকট্রন যখন বেরিয়ে যাচ্ছে তখন সেই দ্রব্যটা জারিত হচ্ছে, আর ইলেকট্রন যখন গৃহীত হচ্ছে তখন সেটা বিজারিত হচ্ছে, যেটা আমরা এইমাত্র দেখলাম। তাহলে জারক পদার্থ কাকে বলা হবে? যে কিনা অন্য পদার্থকে জারিত করছে এবং নিজে বিজারিত হচ্ছে। বিষয়টা বোঝা গেল? অন্যকে জারিত করার মানে কি? নিজে বিজারিত হয়ে যাওয়া স্বাভাবিক, কারণ অন্যকে জারিত করছে মানে কি? সেখান থেকে ইলেকট্রনটা সে বের করে নিচ্ছে এবং নিজে সেই ইলেকট্রনটা গ্রহণ করে নিচ্ছে। তাহলে সেটাকে আমরা বলবো জারক পদার্থ। কি বলছি বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে জারক পদার্থ। এক্সাম্পলে আসছি আমি, তার আগে বিজারকটা যেহেতু একই বিষয়, একই ধরনের বিষয়, বিজারক পদার্থ কাকে বলা হবে? ঠিক এর উল্টো, অন্য পদার্থকে বিজারিত করে নিজে জারিত হচ্ছে। তাকে বলা হচ্ছে বিজারক পদার্থ। এটা পরীক্ষার সময় কি হয়, এটা জিজ্ঞাসা করা হয়, তো সেক্ষেত্রে কনফিউশন তৈরি হয়, স্বাভাবিক। তো জারক কাকে বলা হবে? যে কিনা জারিত করে, বিজারিত টিজারিত আমি পরে আসছি। যে জারিত করতে পারে কাউকে তাকেই জারক বলা উচিত, আবার যে কাউকে বিজারিত করতে পারে তাকেই বিজারক বলা উচিত। এখানেও সেইটা বলা হচ্ছে, অন্যকে বিজারিত করছে সেই কারণেই সে বিজারক। পরে কি হচ্ছে সেটা পরে আসছে। তো এরকম ভাবে এটাকে মনে রাখতে হবে, জারক মানেই হচ্ছে সে জারিত করছে, কাউকে কাউকে জারিত করছে। নিজে বিজারিত হয়েছে সেটা পরের কথা। তো যেহেতু জারিত করছে তাহলে নিজে সে বিজারিত হবে, অটোমেটিক এটা চলে আসবে। কিন্তু এটা মনে রাখতে হবে, জারক মানেই হচ্ছে সে অন্য কাউকে একটা জারিত করবে, তবেই সে জারক। যখন কাউকে বিজারিত করবে তখনই সে বিজারক। এবং তার পরের স্টেপে আসছে কি উল্টো ঘটনাটা, অর্থাৎ সে নিজে জারিত হয়ে যাচ্ছে। যেহেতু ওই যে ইলেকট্রনটা সে বের করে নিল, এখানে সেটা এখান থেকে চলে আসছে এর মধ্যে, এই কারণে একই ঘটনাটা এখানে ঘটছে। তো ঠিক অর্থাৎ বিপরীত ঘটনা, জারকের বিপরীত ঘটনাটা বিজারকের ক্ষেত্রে ঘটছে। এবার উদাহরণ আমরা দেখব। যে অ্যাসিডগুলো রয়েছে সেগুলো সবই জারক পদার্থ। HNO3, H2SO4 আর অন্যান্য আছে, এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আবার এখানে বিজারক পদার্থের মধ্যে হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, যেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে সব বিজারক পদার্থ। এক্সাম্পলটা একটু মনে রাখতে হবে যে এই হচ্ছে জারক পদার্থ এবং এই হচ্ছে বিজারক পদার্থ। এবার এখানে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে, এটুকু বোঝা গেছে আশা করছি। এক্সাম্পলটা কিন্তু মনে রাখতে হবে, এখানে এক্সাম্পল মনে রাখতে হবে। আরেকটা বিষয় এখানে আসে, সেটা হচ্ছে রেডক্স। স্যার, জারক পদার্থটা কি ইলেকট্রন দাতা? জারক যেখানে হচ্ছে, জারণ হওয়া মানেই সেখানে ইলেকট্রনটা সে বের করে নিচ্ছে, ইলেকট্রন বর্জন হচ্ছে, ঠিক আছে। এখন ইলেকট্রনটা সে বের করে নিয়ে নিজের কাছে নিয়ে নিচ্ছে, তাহলে ইলেকট্রন বের করে নিচ্ছে মানে কি, সে জারণ ঘটাচ্ছে। গ্রাহক হবে তাহলে, ইলেকট্রন হ্যাঁ, গ্রাহক। গ্রহণ, ইলেকট্রন বেড়ে যাওয়া মানেই হচ্ছে সেটা বিজারণ হচ্ছে। ইলেকট্রন যদি সে গ্রহণ করে, ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হয়ে যাচ্ছে বিজারণ। তাহলে অন্যকে জারিত করছে, অর্থাৎ অন্যের থেকে ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে। ইলেকট্রন নিয়ে নেওয়া মানেই সেটা জারণ হওয়া, আর নিজের কাছে ইলেকট্রন চলে আসছে, তার মানে সেখানে হচ্ছে বিজারণ হওয়া। তাহলে সে নিজে বিজারিত হচ্ছে, অন্যকে জারিত করছে, তাকে বলা হচ্ছে জারক। কি বলছি বোঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এরপর রেডক্স। রেডক্স কি? একই সাথে জারণ বিজারণ যে বিক্রিয়ায় ঘটে, একই সাথে জারণ এবং বিজারণ একই সাথে হচ্ছে, তখন আমরা তাকে বলছি রেডক্স বিক্রিয়া। যেমন আমরা বলতে পারি CuSO4 প্লাস জিঙ্ক, জিঙ্ক এখানে যোগ করা হচ্ছে, এখানে হচ্ছে ZnSO4 প্লাস Cu। তো এখানে কি হচ্ছে, আমরা সংজ্ঞাতে ডেফিনেশনে কি বলেছিলাম, এখানে ইলেকট্রনের বিষয়টা তো আসতেই পারে, কিন্তু এখানে আরেকটা বিষয় কি, এই যে অক্সিজেনটা এখানে যোগ হচ্ছে, এর সাথে অক্সিজেনটা যোগ হয়ে যাচ্ছে জিঙ্কের সাথে, কপার সালফেটের থেকে এটা বেরিয়ে চলে যাচ্ছে, এখানে জিঙ্কের সাথে যোগ হয়ে জিঙ্ক সালফেট তৈরি হচ্ছে, এখানে অক্সিজেনটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে শুধুমাত্র কপারটা পড়ে যাচ্ছে, থিতিয়ে পড়ে থাকছে। অর্থাৎ এখানে জারণ হচ্ছে আর এখানে বিজারণ হচ্ছে। এই ঘটনাটা একই সাথে, তাহলে জারণ বিজারণ একই সাথে হচ্ছে, ঠিক আছে। আমরা ডেফিনেশনে কি পড়েছিলাম, যখন অক্সিজেন যোগ হবে, অক্সিজেন যোগ হবে তখন জারণ বলা হবে, যেহেতু এখানে অক্সিজেন যোগ হচ্ছে জারণ, আর এখানে যেহেতু অক্সিজেন বর্জন হচ্ছে, অক্সিজেন বর্জন করলে তাকে বিজারণ বলবো, বা হাইড্রোজেন মুক্ত হলে বলবো। তো এখানে একটা শর্ত পালন হচ্ছে যে অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, যেহেতু এখান থেকে অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, সেই কারণে আমরা এটাকে বলছি বিজারণ। তো জারণ বিজারণ যখন একসাথে ঘটে তাকে আমরা বলি রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া। তো এটা জিজ্ঞাসা করা হবে, সরাসরি জিজ্ঞাসা করা হবে যে রেডক্স বিক্রিয়া কি। খুব সহজ বিষয়, কিন্তু এটা না জানলে উত্তরটা করে আসা যাবে না। রেডক্স বিক্রিয়া হচ্ছে সেইটা যে বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ একই সাথে
ঘটে থাকে তাকে আমরা বলি রেডক্স বিক্রিয়া। এটা মনে রাখতে হবে। এই কয়েকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ জারণ বিজারণের ক্ষেত্রে। আশা করছি এইগুলো যতটা আমি বলেছি তাই তো, এটা যতটা বলেছি এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা টার্ম এখানে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্রাইটেশন, জারণ বিজারণ। ট্রাইটেশন এই জিনিসটা কি? এখানে বলা হচ্ছে এটা এমন একটা বিক্রিয়া যেখানে একটা নির্দেশক থাকে। আমরা নির্দেশক পড়েছি বিভিন্ন বিক্রিয়া, সেটা আম্লিক, সেটা প্রশম নাকি ক্ষারকীয়, সেটা বোঝার জন্য নির্দেশক রয়েছে। তো এরকম নির্দেশক থাকে এবং সেক্ষেত্রে জারক দ্রব্যের সাথে অজ্ঞাত মাত্রার বিজারক দ্রব্যের মিশ্রণ ঘটানো হয়, অথবা বিজারক যে দ্রব্য তার সাথে অজ্ঞাত মাত্রার জারক দ্রব্যের বিক্রিয়া ঘটানো হয়। এটাকে বলা হচ্ছে জারণ বিজারণ ট্রাইটেশন। যে এটা ভেঙে ভেঙে বুঝতে হবে বিষয়টা কি। জারক দ্রব্য জানি আমরা, জারক দ্রব্য যে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে জারক দ্রব্য বলে। অর্থাৎ একটা রয়েছে জারক দ্রব্য, তার সাথে কিছু বিজারক দ্রব্য, কতটা মেশানো হচ্ছে সেটা নিশ্চিত নয়, মেশানো হচ্ছে। জারক দ্রব্যের সাথে বিজারক দ্রব্য মেশানো হচ্ছে, অথবা বিজারক দ্রব্যের সাথে নির্দিষ্ট পরিমাণ বিজারক দ্রব্যের সাথে একটা অনির্দিষ্ট পরিমাণ জারক দ্রব্য মেশানো হচ্ছে, মিশিয়ে বিক্রিয়া ঘটানো হচ্ছে। অর্থাৎ জারক দ্রব্য আর বিজারক দ্রব্য এদের যখন মিশ্রণ ঘটানো হচ্ছে সেটাকে আমরা বলছি জারণ বিজারণ ট্রাইটেশন। ঠিক আছে, জাস্ট এটুকু মনে রাখলেই চলবে। জারণ বিজারণ ট্রাইটেশন বিষয়টা কি সেটা মনে রাখলেই চলবে, যে জারক দ্রব্যের সাথে বিজারক দ্রব্য মূলত যখন মেশানো হচ্ছে তখন এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি জারণ বিজারণের এই অংশটা করালাম। এই অধ্যায়টা খুব বেশি বড় নয়, কিন্তু আমরা এর আগে যেসব জিনিসগুলো করেছি অলরেডি সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আমাদের অভ্যাস করতে হবে। তো এর আগে আমি যে টেস্ট নিয়েছিলাম সেখানে আপনারা কিরকম কতটা স্কোর করেছিলেন আমি সেটা সরাসরি জানতে পারিনি। তো সেই জন্য আমি কিছু প্রশ্নোত্তর আলোচনা করব এবং তার সাথে সাথে সেই কনসেপ্টটাও আরেকবার আলোচনা হয়ে যাবে এর সাথে সাথে। তো যখন এরকম কিছু ছোট চ্যাপ্টার থাকবে সেখানে আমি এরকম কিছু আলোচনা করব। আচ্ছা, প্রথমে জিজ্ঞাসা করব যে যখন রক্তাল্পতা হয়ে থাকে, অ্যানিমিয়া যেটাকে আমরা বলি, সেই অ্যানিমিয়ার ক্ষেত্রে কি ধরনের লক্ষণ প্রকাশ পায়? মানুষের ক্ষেত্রে যদি অ্যানিমিয়া দেখা যায়, রক্তাল্পতা ঘটে, তখন কি ধরনের লক্ষণ প্রকাশ পায় এবং সেটা কেন? স্যার ওটা গ্রামের অভাবে মানে লোহার অভাবে। লোহার অভাবে ঘটে, ঠিক আছে, কিন্তু আমি বলছি লক্ষণটা কি প্রকাশ পায়? রক্তের পরিমাণ কমে যায়, আমরা যদি সরাসরি বলতে থাকি তাহলে তাহলে বলবো হিমোগ্লোবিন
কমে যায়। হিমোগ্লোবিন কমে গেলে কি হবে? শ্বাসকষ্ট হবে। কেন শ্বাসকষ্ট হবে? কি কারণে হবে? লোহিত রক্তকণিকা তো শ্বাসবায়ু পরিবাহিত করে, তো একদম। এখানে হিমোগ্লোবিন কমে যাওয়া মানেই হচ্ছে লোহিত রক্তকণিকা কমে যাচ্ছে। তারা ফুসফুস থেকে যে অক্সিজেন যুক্ত রক্ত এ তো পরিবহন করার, অর্থাৎ আমরা বলতে পারি যে যে গাড়ি দিয়ে মালটা পরিবহন হবে, একটা মালগাড়ি সে পরিবহন করে, তো গাড়ির সংখ্যাই কমে যাচ্ছে, তাহলে পরিবহন হবে কি করে? সেরকমই হিমোগ্লোবিন তো অক্সিজেনটাকে নিয়ে যেতেই পারছে না, সারা শরীরে ছড়িয়ে দিতে পারছে না। তো শরীরে ক্রাইসিস তৈরি হবে, তখনই ফুসফুস অতিরিক্ত চাইবে, ফুসফুস মানে ব্রেন বলবে ফুসফুসকে যে অতিরিক্ত অক্সিজেন পাঠাও বডিতে, তখনই কিন্তু ফুসফুস অতিরিক্ত কাজ করা শুরু করবে, অর্থাৎ আমরা জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে, অর্থাৎ শ্বাসকষ্টটা কিন্তু দেখা যাবে। তো এটা হচ্ছে কারণ, লক্ষণ এবং রক্তাল্পতার স্যার, বিষয়টা আর এটাই। একটা আর একটা কারণ হচ্ছে যেটা পড়ছিলাম, যে কেউ যদি অনেক দিন ধরে ব্যথার ঔষধ যদি সেবন করে, হ্যাঁ, কারণ নাকি রক্তাল্পতা হয়। হ্যাঁ, এগুলো তো বিভিন্ন কারণ রয়েছে, কিন্তু মূল কারণ হচ্ছে এইটা। এবার কিছু কিছু ওষুধ আছে যা সাইড এফেক্ট হয়, কিছু কিছু এরকম লোহিত রক্তকণিকার উপর এফেক্ট হয়। যে ধরনের অনেক রোগ আছে যেগুলো রক্তকণিকা, লোহিত রক্তকণিকার উপর এফেক্ট ফেলে, তার ফলে তার পরিমাণটা কমে যায়, এবং পরিমাণ কমে গেলে শ্বাসকষ্ট দেখতে পাওয়া যায়। আচ্ছা, যদি বলা হয় কোন পৌষ্টিক রসে কোনো উৎসেচক থাকে না? আমরা জানি বিভিন্ন যে লালাগ্রন্থি থেকে বেরোক, সেটা পাকস্থলী থেকে বেরোক বা অন্ত্র থেকে বেরোক, তার মধ্যে কিছু একটা উৎসেচক থাকে, পেপসিন, ইরেপসিন, টিপসিন, এসব উৎসেচক নানা রকম থাকে। কিন্তু যদি বলা হয় কোন পৌষ্টিক রসে কোনো উৎসেচক থাকে না, যদি এরকম অপশন রাখা হয়, তাহলে কোনটা হবে? পিত্তরস। পিত্তরস। তাহলে পিত্তরসে উৎসেচক থাকে না, কিন্তু পিত্তরসের তাহলে কাজটা কি, এটা বেরিয়ে কি হয়? জি স্যার। ভালো করে বলুন, একটু শোনা গেল না, পরিষ্কার বোঝা গেল না, বলুন। হ্যালো, আমি বলছি তাহলে পিত্তরসের কাজটা কি? এগুলো সব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। স্যার ওই ফ্যাট বিপাকে হচ্ছে সাহায্য করছে। ফ্যাট বিপাকে সাহায্য করে, ঠিক। আরেকটা হচ্ছে কিভাবে সাহায্য করে এটা? ফ্যাটকে ভেঙে অবদ্রব্য তৈরি করে। হ্যাঁ, মানে ফ্যাট বিপাকে সাহায্য করে, এটা পিত্ত লবণ বলা হয়। বেসিক্যালি এটা ক্ষারীয় হয়, ক্ষারীয় মাধ্যমে পরিণত করে। ঠিক আছে, যেমন পাকস্থলী থেকে অ্যাসিড বের হয়, HCl বের হয়, অ্যাসিড মাধ্যমে পরিণত হয়। এখানে এটা কিন্তু ক্ষার জাতীয়, তো এটা ক্ষারীয় মাধ্যমে পরিণত করে দেয়, যেটা পরিপাক হতে সাহায্য হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তবে ক্ষারীয় করতে আন্তরিক রসও তো ব্যবহৃত হয়। হ্যাঁ, সেটা কিছুটা হয়, কিন্তু এটা যেহেতু লবণ, ঠিক আছে, এটা একটা লবণ, তো সেটা হ্যাঁ। সেটা ওই ফ্যাট জাতীয় খাদ্য যেটা আছে তাকে দ্রবীভূত করে দেয়, মাধ্যমটা পরিবর্তন করে দেয়, তার ফলে এটা হয়। আমাদের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে। হ্যাঁ, ইউরিয়া তৈরি হয় যকৃতে। এটা অনেকেই ভাবে হয়তো আমাদের যখন রক্ত পরিশোধন হয় হয়তো কিডনির মধ্যে তৈরি হয়, কিন্তু এটা তৈরি হয় বেসিক্যালি যকৃতে।
তৈরির পদ্ধতিটার নাম কি? অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র, ঠিক। আচ্ছা, স্যার হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ, বলছি কিডনিতে যে স্টোন হয় সেটা স্যার কিভাবে হয় এটা যদি একটু ওটা বলেন। বেসিক্যালি ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট বিভিন্ন কারণে হয়ে থাকে, মানে কিডনি যখন পুরোপুরি পরিশুদ্ধ করে ওটা বের করতে পারে না, শক্ত হয়ে জমতে 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 ওটা শক্ত, ওটা গলেও যায়, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটা গলিয়ে দেয়া যায় বা গলে যায়। তো ক্যালসিয়াম অক্সালেট জমে ওটা তৈরি হয়, ধীরে 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 ওটা বাড়তে থাকে। জমে প্রথমে ছোট 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 অবস্থান তৈরি, অর্থাৎ ধরা যাক কিডনি তো পরিশ্রুত করে, পরিশ্রুত করার পরে যে অংশটা সেটা ঠিকঠাক বেরোতে পারছে না, জমছে, সঞ্চিত হচ্ছে, হতে হতে সেটা বড় হয়, হতে হতে সেটা একটা বড় বিভিন্ন সাইজের হতে পারে। যখন ছোট থাকে আস্তে আস্তে সেটা বড় হয়, বড় হওয়ার পরে সেটা এমন অবস্থা হতে পারে হয়তো মেবি অপারেশন না করলে সেটা বেরোচ্ছে না। ঠিক আছে, স্যার নাকি কিডনিতে অপারেশন হয় না? অপারেশন হয় না। না। দেখুন, এটা দুটো ভাবে হয়, একটা হচ্ছে গলিয়ে দেয়া যেতে পারে বিভিন্ন বিক্রিয়ায় বিভিন্ন সময়ে, যদি সেই অবস্থায় থাকে অনেক সময় এটাকে কিন্তু গলিয়ে দেয়া যায় স্যার বিভিন্ন। গলিয়ে হ্যাঁ, ক্যালসিয়াম ওষুধের অক্সালেট সাহায্যে। হুম। যেহেতু এটা আর স্যার গোল একটা গোল রাসায়নিক। ব্লাডারে যে স্যার হ্যাঁ গোল ব্লাডারে যে হয় স্যার পাথর সেটা। হ্যাঁ, সেটা ওই ধরনের ওই টাইপেরই, কিন্তু ওখানে জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে প্রথমে পাকস্থলীর যে ওয়াল থাকে, ওয়ালের মধ্যে ফ্যাট জমতে থাকে, ঠিক আছে, ফ্যাট জমতে 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 তারপরে ওটা আস্তে আস্তে ক্রিস্টালের আকার নেয়, সেই ক্রিস্টালগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হওয়ার পর আমরা বলি সেটা স্টোন। সেই একই পদ্ধতি, ওটাও গলিয়ে দেওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর আপনি যেটা বলছেন যে কিডনি স্টোন অপারেশন হয় না, সেটা কিন্তু ঠিক নয়। অপারেশন হয়, বিভিন্ন মাধ্যমে অপারেশন করা হয়, মাইক্রো সার্জারির বিভিন্ন প্রসেস রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ডেঙ্গু, এটা কোন মশা ডেঙ্গু বহন করে জীবাণু? এডিস, ডিস সি মশা। এডিস মশকি। হ্যাঁ ডিস স্যার। হ্যাঁ, রক্ত তঞ্চনের জন্য কোন ভিটামিনটা অপরিহার্য? ভিটামিন কে। ভিটামিন। কে। হুম, মানুষের দেহে সবচেয়ে বড় কোষ কোনটা? স্নায়ু কোষ। স্নায়ু কোষ বা নিউরন। সার্বজনীন দাতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? ও। 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 আচ্ছা, আমাদের এই যে রক্ত সংবহন, এটা প্রথম কে ব্যাখ্যা দিয়েছিলেন? কি বললেন আরেকবার বলুন। রক্ত সংবহন, এটা প্রথম কে ব্যাখ্যা দিয়েছিলেন? উইলিয়াম হার্ভে। হ্যাঁ, উইলিয়াম হার্ভে। কোন ধমনী দূষিত রক্ত বহন করে? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী। কেন? হৃৎপিণ্ড থেকে হচ্ছে ফুসফুসে রক্তটা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে বিষয়টা কিরকম হয়? মানে সারা শরীর থেকে হচ্ছে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে হচ্ছে দূষিত রক্ত আসে, এবার সেখান থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে হ্যাঁ, ফুসফুসে হচ্ছে ওই রক্তটা যায়, দূষিত একদম রক্তটা। একদম ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আমাদের দেহের সবচেয়ে শক্ত অংশ কোনটা? অস্থি। না, দাঁতের যে এনামেল। হ্যাঁ, দাঁত, দাঁতের এনামেল হচ্ছে সবচেয়ে শক্ত, সবচেয়ে কঠিন, হাড়ের থেকেও শক্ত। ফ্যাটের পরিপাক কোথায় শুরু হয়? প্রথম ফ্যাটের পরিপাক, আমরা যদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি তখন ফ্যাটের পরিপাকটা কোথায় শুরু হয়? অন্ত্রে। অন্তের আগে কোথাও হয় না? পাকস্থলীতে হয়। হুম, পাকস্থলীতে প্রথম হয়। পাকস্থলীতে ইয়েস। প্রোটিন আর ফ্যাটেরটা পাকস্থলীতে শুরু হয়, আর শর্করা জাতীয় শুরু হয়ে যায় একদম আমাদের মুখগহ্বর থেকে। মুখগহ্বরে। হ্যাঁ, আচ্ছা। এসএ নোড, এসএ নোডের কাজটা কি? এসএ নোড, পেসমেকার হিসেবে কাজ করে, মানে হচ্ছে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ন্ত্রণ হ্যাঁ করছে। একদম, হৃৎপিণ্ডের ছন্দকে নিয়ন্ত্রিত করে। এটা হচ্ছে পেসমেকার বলি বা এসএ নোড আমরা বলি। স্যার, হ্যাঁ বলুন। অতিরিক্ত যে ফ্যাট জমে সেটা কি ফ্যাট জাতীয় খাবার খাওয়ার জন্যই? হ্যাঁ, অতিরিক্ত যেটা ফ্যাট বেসিক্যালি ওটা হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, আমাদের যে অতিরিক্ত ক্যালোরি আসছে, আমরা অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খেতে বারণ করা হয় কেন? কারণ হচ্ছে ফ্যাটের মধ্যে অতিরিক্ত ক্যালোরি, কত ক্যালোরি থাকে ফ্যাটের মধ্যে? কত গ্রাম ক্যালোরি, কত ক্যালোরি থাকে 1 গ্রাম ফ্যাট যদি দহন 9.3 হয়? হ্যাঁ বলুন। so 9.3 9.3 9.3 কিলো ক্যালোরি। হ্যাঁ, তাহলে সেটা সবচেয়ে বেশি। এবার অতিরিক্ত এই যে ক্যালোরিটা, অতিরিক্ত ক্যালোরি, এটা প্রথমে গ্লুকোজ, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, গ্লুকোজ সরল শর্করাতে ভাঙে, সেটা ক্যালোরি। এবার গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হিসেবে আমাদের পেশিকোষের মধ্যে জমে যায় গ্লাইকোজেন হিসেবে, মানে আমাদের ভবিষ্যতে যেন সেই খাদ্যটা আমরা ব্যবহার করতে পারি। আমরা যে অতিরিক্ত ক্যালোরি নিচ্ছি আমাদের ত্বকের মধ্যে সেটা জমে যায়। ঠিক আছে, পেটের আশপাশে প্রথমে শুরু হয়, সারা শরীরেই জমে, বিভিন্ন পেশি কোষের আশপাশে। এটাকে এরকম ভাবে ধরা যাক, আমি ধরে নিচ্ছি এরকম ভাবে ত্বকের উপর কিন্তু জমছে, গ্লাইকোজেন হিসেবে এটা জমছে। এইবার যখন আমাদের খাদ্য প্রয়োজন হয়, অর্থাৎ আমরা যখন খাচ্ছি না, যে কোনো কারণে খাদ্য গ্রহণ করছি না, বা শরীরে আমাদের অতিরিক্ত খাদ্যের বা গ্লুকোজের প্রয়োজন হয়, তখন এই গ্লাইকোজেন থেকে গ্লুকোজে এটা কনভার্ট হয়, গ্লুকোজে এটা কনভার্ট হয়ে যায় গ্লাইকোজেন দিয়ে। আমাদের শরীরকে চালানোর জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তিটা আমরা পাই। এবার এটা যদি জমতেই থাকে, অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করলেই কিন্তু এটা গ্লাইকোজেনটা বেড়ে যাবে। তখন আমরা বলছি যে আমাদের ফ্যাটটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ বডি ফ্যাট, যেটা আমাদের পেশি কোষের আশপাশে, আমাদের ত্বকের আশপাশে যেটা জমে। ঠিক আছে, এই এবার এটা অতিরিক্ত যখন আমরা পরিশ্রম করি, অর্থাৎ যেটাকে বলা হয় ক্যালোরি বার্ন করা। ক্যালোরি বার্ন করা মানে কি? আমরা যখন পরিশ্রম করছি অতিরিক্ত, বা দৌড়াচ্ছি, যে কোনো কঠিন কাজ করছি, তখন আমাদের শরীরে ইনস্ট্যান্ট গ্লুকোজ প্রয়োজন হয়। হয়তো আমরা সেই মুহূর্তে খাইনি, বা আমরা খালি পেটে সাধারণত ব্যায়াম বা এই ধরনের জিনিসগুলো করতে হয়। করলে কি হয়, এই যে অতিরিক্ত যে গ্লাইকোজেনটা জমেছিল, খাদ্য হিসেবে যেটা সঞ্চয় করে রাখা হয়েছিল, শরীর যেটা সঞ্চয় করে রেখেছিল, সেটা গ্লুকোজে কনভার্ট হয়ে গিয়ে, অর্থাৎ এটা কমে যায়। এখানে ট্যাঙ্কি আস্তে আস্তে খালি হতে থাকবে। যখনই এটা গ্লুকোজে পরিণত হবে, তাহলে এখানে ফ্যাটটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এবার অনেক সময় কি হয়, যে যাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অপারেশন করে, এটা যদিও খুব রিস্কি একটা অপারেশন করে এগুলোকে বের করা অনেক সময় হয়ে থাকে,
যাই হোক, মূল প্রসেসটা হচ্ছে এইটা, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হয় এবং গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজে পরিণত হয়। মানুষের রক্তচাপ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগমো ম্যানোমিটার। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যেটা থেকে প্রায়শই প্রশ্ন হয়, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? একটা শ্বেত রক্তকণিকা কতদিন বাঁচে? স্যার বিভিন্ন শ্বেত রক্তকণিকা তো বিভিন্ন রকম হচ্ছে, ভাগ আছে যেগুলো বিভিন্ন আচ্ছা, রকম আমি দিয়েছে। আমি লিউকোসাইট বলছি, লিউকোসাইট। একসাথে যদি বলা হয় তাহলে কতদিন, গড় কতদিন, গড়ে কতদিন হয়? 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন, 1 থেকে 15 দিন। এক্স্যাক্টলি 1 থেকে 15 দিন। এবার বিভিন্ন এর মধ্যে নিউট্রোফিলের আছে 2 থেকে 4 দিন, আবার যদি লিম্ফোসাইট বলা হয় 1 থেকে 3 দিন, এরকম সব আলাদা। মনোসাইটের 2 থেকে 3 দিন। তো গড়ে আমরা বলতে পারি সব মিলিয়ে 1 থেকে 15 দিন হচ্ছে এদের ম্যাক্সিমাম আয়ুষ্কাল। আর যেটা অনুচক্রিকা, অনুচক্রিকার আয়ুষ্কাল কতদিন? থেকে 10 দিন। 3 থেকে 10। আর লোহিত রক্তকণিকা? 120 দিন। 120 দিন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় দু ধরনের পরিপাক দেখতে পাওয়া যায় এরকম একটা প্রাণী। অন্তঃকোষীয় পরিপাকও দেখতে পাওয়া যায়, বহিঃকোষীয় পরিপাকও দেখতে পাওয়া যায়। ব্যাঙের মধ্যে? না, আপনি যেটা বলছেন ওটা শ্বাসকার্য, ওরা ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়, ফুসফুসের মাধ্যমে চালায়, সেটা আলাদা। আমি বলছি পরিপাক, কোষের ভেতরে পরিপাক হচ্ছে, আবার কোষের বাইরেও পরিপাক হচ্ছে। যেটা আমাদের যেমন আমাদের যেটা পরিপাক হয়, আমাদের পরিপাকটা কি ধরনের সেটা আগে বলুন। মানুষের পরিপাকটা কি ধরনের, অন্তঃকোষীয় না বহিঃকোষীয়? বহিঃকোষীয়। বহিঃকোষীয় পরিপাক, কারণ হ্যাঁ, পরিপাকটা হচ্ছে আমাদের মানে পৌষ্টিক নালীর ভেতরে পরিপাক হচ্ছে, সেজন্য এটা বহিঃকোষীয়। আর কিছু প্রাণী আছে যাদের কোষের হাইড্রা। মধ্যেই পরিপাক হয়, কোষের মধ্যেই পরিপাক হয়, এরকম কিছু প্রাণী আছে যারা এককোষী প্রাণী, অ্যামিবা। এদের কোষের ভেতরেই পরিপাক হতে হবে, উপায় নেই আর কিছু, এককোষী প্রাণী। আর এরকম প্রাণী আছে যাদের দুটোই দেখতে পাওয়া যায়, সেটা তার উদাহরণটা কোন কি হবে? হাইড্রা। হাইড্রা। এটা খুব গুরুত্বপূর্ণ, হাইড্রা। ভিটামিন কে রাসায়নিক নামটা কি? ফাইলোকুইনন। ফাইলোকুইনন। আর এই যে রক্ততঞ্চন হচ্ছে না, এই রোগটার নাম কি? হিমোফিলিয়া। না না না, এই যে কে এর অভাবে যেটা হয়, হিমোফিলিয়ার ক্ষেত্রে ওই অনুচক্রিকাটা ভাঙতে পারে না, যে কারণে হয়। কিন্তু এই কে এর অভাবে যেটা হয়, ভিটামিন কে এর অভাব থাকলে রক্ততঞ্চন হয় না, সেইটাকে আমরা কি বলবো? হ্যামারেজ। না না, এটা হচ্ছে হাইপ্রোথ্রম্বিনিবিয়া। আমি এটা লিখে দিচ্ছি। হাইপো থ্রম্বিনেমিয়া। প্রশ্নটা কি বললেন স্যার? প্রশ্নটা কি বললেন? ভিটামিন কে এর অভাবে যখন রক্ত তঞ্চিত হয় না, সেই রোগটাকে বলা হচ্ছে হাইপোথ্রম্বিনেমিয়া।
ঠিক আছে? আচ্ছা, আয়োডিনের অভাবে যে রোগটা হয় সেটাকে কি বলে? গলাগণ্ড, কি গণ্ড? গলগণ্ড। 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 ঠিক আছে, মোটামুটি এই দিকটা হয়ে গেছে অনেকটাই। তো আপনাদের এতদিন যতটা পড়িয়েছি সেটা খুব ভালোভাবে করা হয়েছে, তাই তো? রিভিশন মাঝে মধ্যে রিভিশন দিচ্ছেন? রিভিশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, কেরাটোম্যালাসিয়াটা কি কারণে হয়? ভিটামিন ডি, ভিটামিন ডি এর অভাবে। না। তাহলে ভিটামিন এ স্যার। ভিটামিন এ। তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাবে। ভিটামিন এ। কেরাটোম্যালাসিয়াটা কি? কেরাটোম্যালাসিয়াটা কি? চোখের সমস্যা স্যার। শুনতে পেলাম না। ওটা চোখের সমস্যা বা হ্যাঁ, চোখের সমস্যা মানে স্পেসিফিক্যালি কি? রাতকানা। না, রাতকানাটা তো আলাদা রোগ। কেরাটোম্যালাসিয়া হচ্ছে কর্নিয়াটা খারাপ হয়ে যায়। কর্নিয়া খারাপ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কেরাটোম্যালাসিয়া। রাতকানার ক্ষেত্রে রাত্রে দেখতে পাওয়া যায় না, রডকোষের সংখ্যাটা কমে যায়, অনেকটা কমে যায়, সেটা হচ্ছে রাতকানা। মিথাইল কোবালামিন এইটা কোন ভিটামিনের ছদ্ম ভিটামিন? সিউডো ভিটামিন বা ছদ্ম ভিটামিন? ভিটামিন বি12। মিথাইল কোবালামিন। বি12। হ্যাঁ, বি12 এর ছদ্ম ভিটামিন বা সিউডো ভিটামিন। আচ্ছা, সিউডো ভিটামিন কাকে বলে? ছদ্ম ভিটামিন কাকে বলে? যেটা যার যে গঠনটা রয়েছে সেই গঠনটা অনেকটা ভিটামিনের মতোই, কিন্তু সেটা ভিটামিন নয়, ভিটামিনের গুণ তার মধ্যে নেই, সেটাকে বলা হচ্ছে ছদ্ম ভিটামিন। একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয়, পেলেগ্রা। পেলেগ্রা কি কারণে হয়? হ্যাঁ, ভিটামিন বি3, নিয়াসিন। বি3 এর অভাবে পেলেগ্রা রোগটা হয়ে থাকে। আমাদের খাদ্য পাচিত হওয়ার পর শোষিত হয় কোথায়? খাদ্যের শোষণ কোথায় হয়? যকৃতে। না। অন্ত্রে। কোন অন্ত্রে? ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্তে। স্পেসিফিক্যালি বলতে হবে। আমাদের খাদ্য তো বিভিন্ন পরিপাক নালীর মধ্য দিয়ে যাচ্ছে, যকৃতের মধ্য দিয়ে কিন্তু যায় না। যকৃৎ একটা গ্রন্থি, গ্রন্থি থেকে ক্ষরিত হয় পিত্তরসটা। তো পরিপাক নালীর মধ্য দিয়ে যখন যাচ্ছে, পাচিত হয়ে গেল অন্ত্র পর্যন্ত, ক্ষুদ্রান্তেও পাচিত হলো, হওয়ার পর ক্ষুদ্রান্তেই সেটা শোষিত হচ্ছে। অধিকাংশ শোষণটাই হচ্ছে ক্ষুদ্রান্তে। আর বৃহদন্ত্রে আর পাকস্থলীতে কিছুটা জল শোষিত হয়, পাকস্থলীতেও কিছুটা জল শোষিত হয়, আর বৃহদন্তেও কিছুটা জল শোষিত হয়। এটা তো প্রাচনের প্রয়োজন নেই। ওষুধও শোষিত হয় ওখানে। শুনতে পেলাম না, আরেকবার বলুন। ঔষধ ওই পাকস্থলী বা হচ্ছে বৃহদন্ত্রে হ্যাঁ, ওই শোষিত যে হয়। জলের সাথে গুলে যাচ্ছে, জলের সাথে গুলে যাচ্ছে, যেটা বলছি যে পাকস্থলীতে কিন্তু কিছুটা জল শোষিত হয়।
পাকস্থলীতে কিছুটা জল শোষিত হয়, এবার তার সাথে যখন দ্রবীভূত হয়ে যাচ্ছে তখন সেটা শোষিত কিছুটা হচ্ছে, অধিকাংশটাই বৃহদন্ত্রে জল শোষণটা হয়। আর এটা তো পরিপাকের প্রয়োজন নেই, খনিজ দ্রব্য, জল, এটা কিন্তু পরিপাকের প্রয়োজন নেই, সরাসরি শোষিত হয়ে যাচ্ছে। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম কি? সবচেয়ে বড় ব্যাকটেরিয়া? অপশন দেব? হ্যাঁ স্যার দিন। অপশন বলছি: ডায়ালিস্টার নিউমোসিস্টেম, ব্যাসিলাস বুর্সচেল্লি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ব্যাসিলাস বুস্টিলি। হ্যাঁ, 2 নম্বরটা। হ্যাঁ, ব্যাসিলাস বুর্সচেল্লি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাকটেরিয়া। তামাক গাছের পাতায় যে ভাইরাসটা দেখা যায় সেটার নাম কি? টোবাকো মোজেক ভাইরাস। টোব্যাকো মোজেক ভাইরাস, ঠিক। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা। কি ইনফ্লুয়েঞ্জাটা স্যার ভাইরাসটার নাম? টোব্যাকো মোজেক ভাইরাস, টিএমভি। টোব্যাকো মোজেক ভাইরাস, টিএমভি। এটা হচ্ছে তামাক গাছের যে রোগ ঘটায় তামাক গাছের পাতায়, সেটাকে বলা হচ্ছে টিএমভি, টোব্যাকো মোজেক ভাইরাস। আচ্ছা, এরপরে যেটা জিজ্ঞাসা করলাম, ইনফ্লুয়েঞ্জা, এই রোগটা ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, আদ্য প্রাণী, কিসের কারণে হয়? ভাইরাস। ভাইরাস স্যার। ভাইরাস। আর যক্ষা, এটা কি কারণে হয়ে থাকে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটার নাম কি? করিনিব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আরেকবার বলুন। করিনিব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। না, এটা মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে যক্ষা রোগের কারণ। আর যক্ষা রোগে যে টিকাটা দেয়া হয় সেটার নাম কি? বিসিজি। বিসিজি। বিসিজি ফুল ফর্মটা কি? ব্যাসিলাস কালামেট্রি গুয়েরিন। হুম, ঠিক আছে। আর টিটেনাসের ক্ষেত্রে যে ভ্যাকসিনটা দেওয়া হয় টিটেনাসের জন্য? টিটেনাস টক্সিড, টিটি, টিটেনাস টক্সিড, ঠিক আছে। কালাজ্বর রোগটা বাহককে, কালাজ্বরের বাহককে? কিউলেক্স। স্যান্ড ফ্লাই। না স্যার, স্যান্ড ফ্লাই। স্যান্ড ফ্লাই। স্যান্ড ফ্লাই, ঠিক, স্যান্ড ফ্লাই। আর কিউলেক্স মশা কিসের বাহক? না। ফাইলের
ফাইলেরিয়া, ঠিক আছে। আচ্ছা, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, এই ম্যালেরিয়াটা কি কারণে হয়ে থাকে? প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, আদ্য প্রাণী? প্রোটোজোয়া। প্রোটোজোয়াটার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে। নিউমোনিয়া কি কারণে হয়ে থাকে? কি ঘটিত রোগ এটা? ব্যাকটেরিয়া ঘটিত। ব্যাকটেরিয়া ঘটিত। নাম? ডিপ্লোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস নিউমোনি। স্লিপিং সিকনেস, এটার বাহক কে? স্লিপিং সিকনেসের বাহক কে? ফলমাছি। বোঝা গেল না। ফলমাছি। এটা হচ্ছে সেটসি ফ্লাই। স্লিপিং সিকনেস অর্থাৎ এটা কামড় দিলে দুর্বল হয়ে যায় শরীর, ঘুম পায়, এই জন্য এটাকে স্লিপিং সিকনেস বলা হয়। ম্যালেরিয়ার বাহক কে? অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশকি। প্লেগ রোগটা কি কারণে হয়ে থাকে, মানে কি ঘটিত রোগ প্লেগ? ইঁদুর কামড়ালে হয়। না, আমি বলছি এটা কি ঘটিত রোগ? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে। দুধ থেকে দই তৈরি হয় কোন জাতীয় ব্যাকটেরিয়ার মাধ্যমে? ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে। সালোক সংশ্লেষটা, অন্ধকার দশাটা কোথায় ঘটে? স্ট্রোমা। স্ট্রোমা, ঠিক আছে। স্ট্রোমাতে দেখতে পাওয়া যায়। কম্পেনসেশন পয়েন্ট কাকে বলে? কম্পেনসেশন পয়েন্ট, ক্ষয়পূরণ বিন্দু। স্যার ওই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড বর্জন দুটোই আছে সমান হচ্ছে যখন। ঠিক, যখন দুটোই সমান হয়ে যায় তখন তাকে ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট বলা হয়। এক গ্রাম শর্করা যখন দহন হয় তখন কতটা শক্তি তার মধ্যে থেকে উৎপন্ন হয়? 686 কিলো ক্যালোরি। এক গ্রাম এক গ্রাম শর্করা দহন হলে কতটা তাপশক্তি উৎপন্ন হয়? 686 কিলো ক্যালোরি। 686? এক গ্রাম বলেছি, এক গ্রাম। হ্যালো, 4.2 হবে তো, তাই না? ফোর পয়েন্ট টু কিলো ক্যালোরি। প্রোটিন গঠনের জন্য
অ্যামাইনো অ্যাসিড কতগুলো প্রয়োজন? পিটা তার আরেকবার মধ্যে 9টা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 20টা রয়েছে, তার মধ্যে 9টা হচ্ছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। ম্যারাসমাস রোগটা কি কারণে হয়? ম্যারাসমাস কিসের অভাবে হয়? প্রোটিনের অভাবে এবং ক্যালোরির অভাবে। প্রোটিন এবং ক্যালোরি। শুধু প্রোটিনের অভাবে কোয়াশিওকর, হ্যাঁ। আর প্রোটিন ক্যালোরি এই দুটোর অভাবে হচ্ছে ম্যারাসমাস, এবং দুটোই শিশুদের হয়। প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? শর্করা। ওকে। বায়োটিন এটা কোন ভিটামিনের রাসায়নিক নাম? B8। বলুন। B8। হুম। প্রোভিটামিন কাকে বলে? যে জৈব রাসায়নিক পদার্থ থেকে আর কি ভিটামিনটা উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, যদি বলা হয় ভিটামিন ডি এর প্রোভিটামিনের নাম কি? আর্গোস্টেরল। আর্গেস্টেরল। আর ভিটামিন এ? ক্যারোটিন। ক্যারোটিন যেটা গাজরে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেখান থেকে ভিটামিন এ তৈরি হয়। ভিটামিন নামকরণ করছেন কে? ফ্রাঙ্ক। ক্যাসিমির ফ্রাঙ্ক। ক্যাসিমির ফ্রাঙ্ক। ক্যাসিমির ফ্রাঙ্ক। ওকে, ঠিক আছে। ঠিক আছে, একটু রিভিশন করে রাখবেন। আবার মক টেস্ট নেওয়া হবে, আপনারা এর আগে যতটা পড়া হচ্ছে বা যেটা চলতে থাকছে সেটাই চলাকালীনই রিভিশনটা করে নেবেন। ঠিক আছে? আর কিছু প্রশ্ন আছে? কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আশা করা যাচ্ছে এই মাসের শেষের দিকে বা পরের মাসে শেষের দিকে তো চলে এলো, বা অর্থাৎ পুজোর আগে আমরা বলতে পারি নোটিফিকেশনটা হয়তো চলে আসবে, বা গেজেটের যেটা প্রকাশিত হবে আমরা নাম্বার ডিভিশনটা অ্যাটলিস্ট জেনে যাব। ঠিক আছে? তো আপনারা একদমই ভালোভাবে রিভিশনটা করতে থাকুন। ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।